হ্যালো মাই ডিয়ার বাচ্চা পার্টিজ, হাউ আর ইউ? আজ থেকে ক্লাস 11 এর কোর্স তোমাদের শুরু হলো। 11 সেমিস্টার 1 এর প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, যেখান থেকে তোমাদের 3 মার্কস থাকবে পরীক্ষায়। আমি কথা দিচ্ছি, এই 1 ঘন্টা 15 মিনিট যাই হবে, এই ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো, এর বাইরে থেকে কোনো কনসেপ্ট তোমাদের পরীক্ষায় থাকবে না। এছাড়া যেই মেন আর মিট, এই পরীক্ষায় এখান থেকে 1 বা 2 মার্কস মতো থাকবে। এই ভিডিওটা যদি ভালো করে দেখো, তার বেসিকও তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো ওয়েলকাম অল অফ ইউ টু দ্য নাও সায়েন্স ইজি ফিজিক্স ওয়ার্ল্ড। লেটস স্টার্ট দ্য ভিডিও। তাহলে চলো আর সময় নষ্ট না করে ক্লাসটাকে স্টার্ট করা যাক। এখন এই ভৌত জগতের পরিমাপ এই চ্যাপ্টারটা পড়ার আগে কয়েকটা বেসিক টার্মিনোলজি সম্বন্ধে আমাদের জেনে নিতে হবে, যেগুলো আমরা আগের ক্লাসে অলরেডি জেনেছি। প্রথম দেখো, রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। যেমন তোমার বয়স 15 বছর, 16 বছর, এটা রাশি। তোমার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে, এটা রাশি। কারণ এগুলোকে পরিমাপ করা যায়। যেটা পরিমাপ করা যায় না, যেমন তুমি তাকে ভালোবাসো, কত কেজি ভালোবাসো, পরিমাপ করা যায়? ইমোশন, এটা রাশি না। নেক্সট এসো, রাশি দুরকম, মৌলিক রাশি, লব্ধ রাশি। মৌলিক রাশি কি বলা আছে? যে রাশিগুলো অন্য কোনো রাশির ওপর নির্ভরশীল নয়। এরকম মৌলিক রাশি 7খানা আছে, আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দিলাম, খাতায় নোট করে নিও। যেমন মেনলি 7টা কি আছে? দৈর্ঘ্য, ভর, সময়, এরকম 7খানা মৌলিক রাশি আছে। তোমরা জানো, আমি স্ক্রিন শেয়ার তাও করে দিলাম। লব্ধ রাশি, যেগুলো এক বা একাধিক মৌলিক রাশি দিয়ে গঠিত। যেমন দেখো, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2টো মৌলিক রাশি দিয়ে তৈরি। আয়তন বা ঘনত্ব মানে ভর বাই আয়তন। ভর মৌলিক রাশি, আয়তন একটা লব্ধ রাশি, এ একটা লব্ধ রাশি। এরকম প্রায় 30 থেকে 40টা লব্ধ রাশি আছে, যেগুলো ক্লাস 11 এবং 12-এ তোমরা পড়বে প্রত্যেকটা রাশি সম্বন্ধে, প্রত্যেকটা চ্যাপ্টারে। এবার এই একটা ক্লাসে তো সেগুলো বলা সম্ভব নয়, যত কোর্সের ভেতরের দিকে যাব এই রাশিগুলো সম্বন্ধে আমরা ডিটেলে পড়ব। এখন আমি তোমাদেরকে সবকটা স্ক্রিন শেয়ার করে দিলাম। এদের শুধুমাত্র তোমরা এখনকার জন্য ওয়ার্কিং ফর্মুলা, একক আর মাত্রা মনে রাখবে। একটু প্র্যাকটিস করবে, মনে থেকে যাবে। তারপরে যখন কোর্সের ভেতর দিকে যাবে, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলে পড়ব। নেক্সট হচ্ছে মাত্রা। দেখো, ডেফিনেশন লেখা আছে, ডেফিনেশন নট ভেরি ইম্পর্টেন্ট। মূল রাশিগুলির ওপর কোনো ভৌত রাশির নির্ভরতা যে রাশি দিয়ে প্রকাশ করা হয়। সোজা বাংলা কথা হচ্ছে ভর, একে এম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। দৈর্ঘ্য, একে এল অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। সময়, একে টি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এগুলোকে বলা হয় মাত্রা। একটা কথা তোমাদের বলে দিই, আই থিঙ্ক তোমরা জানো, সেটা হচ্ছে একক বিহীন বা মাত্রা বিহীন রাশি। একক বিহীন বা মাত্রা বিহীন রাশি সেগুলো কোনগুলো? যেগুলো একই জাতীয় রাশির অনুপাত, সেগুলোকে একক বিহীন বা মাত্রা বিহীন রাশি বলা হয়। যেগুলো একই জাতীয় রাশির অনুপাত, যেমন একটা এক্সাম্পল লিখেছি, আপেক্ষিক ঘনত্ব, বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রিতে জলের ঘনত্ব। এরকম আরো বেশ কিছু একক বিহীন রাশি আছে, সেগুলো তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে দেবো। আর একটা ছোট্ট ইনফরমেশন এখান থেকে মনে রাখবে, একক আছে কিন্তু মাত্রা নেই। কোণ বা ঘনকোণ এর একক হচ্ছে রেডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা নেই। ব্যাস, এখান থেকে আর কিছু থিওরি পড়ার জায়গা নেই। এবার এই টপিক থেকে আমি তোমাদের বলেছি 3 নাম্বারের কোয়েশ্চেন হবে। 1 নাম্বার কোয়েশ্চেন ইন জেনারেল এখান থেকে ডাইরেক্ট পড়ে যায়। কোন রাশির একক নির্ণয় করতে দিয়ে দেয়, মাত্রা নির্ণয় করতে দেয়। কিরকম কোয়েশ্চেন পড়বে, চলো তার ডিসকাশন আমরা শুরু করি। যেমন দেখো, প্রথম কোয়েশ্চেন, সান্দ্রতাঙ্কের মাত্রীয় সংকেত কি? তাহলে সান্দ্রতাঙ্ক মানে কি?
সান্দ্রতাঙ্ক মানে হচ্ছে একে ইটা অক্ষর দিয়ে প্রকাশ করা হবে, এফ বাই এ ডিভি ডিএক্স। তোমাদের আমি বলেছি ওই যে স্ক্রিন শেয়ার করেছি যে রাশিগুলো, খালি তাদের ওয়ার্কিং ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে বলেছি। এফ মানে বল, এ মানে ক্ষেত্রফল, ডিভি বাই ডিএক্স মানে হচ্ছে বেগের নতিমাত্রা। বেগের নতিমাত্রা এটা কি, যখন সান্দ্রতা চ্যাপ্টার পড়বো তখন ভালো করে বুঝবো। এর মাত্রা নির্ণয় করতে বলেছে, এর মাত্রীয় সংকেত নির্ণয় করতে বলেছে। বলের মাত্রীয় সংকেত এম এল টি মাইনাস টু, ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার, ডিভি ডিএক্স এর মাত্রীয় সংকেত হচ্ছে ডিভি বেগ এল টি মাইনাস ওয়ান, ডিএক্স মানে এল, এল এল কেটে গেল, তাহলে দেখো এখানে কি থাকছে, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই যে ওয়ান আর টু, আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। প্রথম কোশ্চেন খুব সহজ, এরকম ডাইরেক্ট কোশ্চেন পড়বে তোমাদের একটা। পরের কোশ্চেন দেখো, তাপগ্রাহিতার মাত্রীয় সংকেত কি? তাপগ্রাহিতাকে সি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ওয়ার্কিং ফর্মুলা মনে রাখতে হবে এখন আপাতত। তাপগ্রাহিতা মানে কিউ বাই ডেল্টা টি। কিউ হচ্ছে তাপ, হিট, হিট হচ্ছে এক প্রকার শক্তি, হিট হচ্ছে এক প্রকার শক্তি। শক্তি মানে কি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তাহলে শক্তির মাত্রা আর কার্যের মাত্রা সেম, তাই তো। আর ডেল্টা টি মানে হচ্ছে টেম্পারেচারের মাত্রা, কার্যের মাত্রা আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এসব আগের ক্লাসে পড়ে এসেছি আমরা। আর টেম্পারেচারের মাত্রা হচ্ছে কেলভিন, তাহলে এটা হলো এম এল টি মাইনাস টু কে মাইনাস ওয়ান, এটা হচ্ছে তাপগ্রাহিতার মাত্রীয় সংকেত। পরের কোশ্চেন দেখো স্ক্রিনে, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি? পৃষ্ঠটান আবার যখন পড়বো সারফেস টেনশনের চ্যাপ্টার তখন জানবো, এটা সেকেন্ড সেমিস্টারে আছে আমাদের। পৃষ্ঠটান এস মানে এফ বাই এল, সারফেস টেনশন। এফ হচ্ছে বল, এম এল টি মাইনাস টু, এল হচ্ছে দৈর্ঘ্য, এল 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 ভোগে চলে গেল, তাহলে এম টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত। পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, স্টিফান ধ্রুবকের মাত্রীয় সংকেত কি? এটা হিট রেডিয়েশন চ্যাপ্টারের টপ কনসেপ্ট, এটাও সেকেন্ড সেমিস্টারে আছে। স্টিফান ধ্রুবক একে সিগমা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এর খালি বলেছি এখন ওয়ার্কিং ফর্মুলাটুকু মনে রাখবে, কিউ বাই এ টি টি টু দি পাওয়ার 4, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ বিকিরিত হয় কোনো বস্তু থেকে তাকে স্টিফান ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তাহলে এবার বাকিগুলো খালি বসিয়ে দাও। কিউ মানে তো আগেই বলেছি তাপ মানে শক্তি, শক্তি মানে তোমার কার্য, তাহলে এই যে এই মাত্রাটাই হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এরিয়া হচ্ছে এল স্কোয়ার, টি হচ্ছে সময়, এখানে টাইম টি, আর এই ক্যাপিটাল টি মানে হচ্ছে উষ্ণতা কেলভিন কে। তাহলে কিছু আছে এল স্কোয়ার কেটে দাও, তাহলে এটা হচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস থ্রি কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে স্টিফান ধ্রুবকের মাত্রীয় ধ্রুবক। আমি সরি একটু ভুল বলে ফেললাম তোমাদের, এখানে টি টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 হবে কে টু দি পাওয়ার মাইনাস 4, এটা হচ্ছে স্টিফান ধ্রুবকের মাত্রীয় সংকেত। নেক্সট পরের কোশ্চেন, প্লবতার মাত্রীয় সংকেত কি? প্লবতা, প্লবতা মানে বয়েন্ট ফোর্স, বয়েন্সি, ফোর্স আবার কি ফোর্স, এক ধরনের ফোর্স, ফোর্সের যা মাত্রা তাই এম এল টি মাইনাস টু, প্লবতা বা বয়েন্ট ফোর্স। পরের কোশ্চেন, জাড্য ভ্রামকের মাত্রীয় সংকেত কি? জাড্য ভ্রামক মানে মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা ফার্স্ট সেমিস্টারে সব থেকে লাস্টের চ্যাপ্টার, মোমেন্ট অফ ইনার্সিয়া। জাড্য ভ্রামককে আই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এম আর স্কোয়ার, এর হচ্ছে ফর্মুলা, তোমাকে শুধুমাত্র এর ওয়ার্কিং ফর্মুলাটুকু এখন মনে রাখতে হবে।
এম হচ্ছে ভর এম আর হচ্ছে লেন্থ এল স্কোয়ার, জাড্য ভ্রামক হয়ে গেল। পরের একটা কোয়েশ্চেন দেখো, খুব সহজ। কি বলেছে? বেগ, ত্বরণ এবং বল যদি কোনো একক পদ্ধতিতে মৌলিক একক হয়, মৌলিক রাশি হয়, তাহলে বলছে মৌলিক রাশি বেগ, ত্বরণ, বল এগুলো মৌলিক রাশি, তাহলে রৈখিক ভরবেগের মাত্রা কি হবে? রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ মানে ভর ইনটু বেগ, মোমেন্টাম, এর মাত্রা কি হবে? এখানে মৌলিক রাশি কে কে? বেগ, ভর মৌলিক রাশি নয় এদের কোশ্চেন অনুযায়ী। তাহলে ভর মানে কি? নিউটন বাবাজির দ্বিতীয় সূত্র F সমান সমান ma, তাহলে m সমান কি হবে? F বাই a, এখানে বসিয়ে দাও F বাই a ইন্টু v। আর কিছু আছে নাকি এই কোশ্চেনটার মধ্যে? তাহলে v a টু দি পাওয়ার -1 f, এটা হচ্ছে রৈখিক ভরবেগের মাত্রিয় সংকেত তখন। ওকে, তাহলে এইরকম ডাইরেক্ট কোয়েশ্চেন একটা তোমাদের পড়বে 3 নাম্বারের মধ্যে। বোর্ডের এই যে টাইপগুলো তোমাদের করালাম, আই থিঙ্ক দিজ আর এনাফ ফর দোজ 1 মার্কস। এবার আমরা দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানবো। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, একটা হচ্ছে স্ক্রু গজ। এইটা একটা ভার্নিয়ার স্কেল, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। তোমরা 11-এর প্র্যাকটিক্যাল এগুলো করাবে, তোমাদের স্কুলের মাস্টারমশাই বা দিদিমণি এটা করাবেন তোমাদের। তা এখান থেকে ছোট 1 নম্বর 2 নম্বর প্রশ্ন এখানে চ্যাপ্টার থেকে আসতে পারে। ভার্নিয়ার স্কেলের কাজ হচ্ছে 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ অ্যাকিউরেসি পর্যন্ত মাপা। এর একটুখানি আমি এটা তোমাদের প্র্যাকটিক্যাল সিমুলেশনের মাধ্যমে বোঝাবো। এখন খালি স্কেলটা কিরকম দেখতে হয় দেখিয়ে দিলাম। যেমন ধরো আমি এইটার বেদ মাপতে চাই, ভার্নিয়ার স্কেলের এইখানে দিয়ে এটাকে ফিট করে দেবো, দেওয়ার পরে এখান থেকে রিডিং নেবো। কিভাবে রিডিং নেবো সেটা পরের ব্যাপার। যেমন ধরো এই বিকারটার কতটা ইন্টারনাল ডেপথ সেটা মাপতে চাই, তার জন্য ভার্নিয়ার স্কেল ইউজ করব। এই যে এটা মেপে নেব, এবার এখান থেকে রিডিং নিয়ে নিয়ে এটাকে মেপে ফেলবো। এবার বিকারটা কতটা হাইট বা কতটা ডেপথ মাপতে চাই, তার জন্য এইটা এটা ফিট করে নিলাম। ফিট করে নেবার পরে এখান থেকে রিডিং নিয়ে নিয়ে সেই ডেপথ বা হাইট মাপবো। কি করে করতে হয় তোমাদের আমি সিমুলেশনের মাধ্যমে বোঝাচ্ছি। আর একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্ক্রু গজ। এইটা হচ্ছে আমার কাছে একটা স্ক্রু গজ, এরকম টাইপ দেখতে। এ দিয়ে কি মাপা হয়? যেমন ধরো এই পেন বা তার, এরকম সরু জিনিসের রেডিয়াস মাপবো এই স্ক্রু গজ দিয়ে। এটাকে এখানটা করে আটকে দেবো, দিয়ে এবার বাকি কাজ যা করবার করবো, রিডিং নেবো এখান থেকে। এখানে স্কেল আছে, সার্কুলার স্কেল আছে। ওকে, চলো এটাকে এবার সিমুলেশনের মাধ্যমে আমরা বুঝি। এবার আমরা ভার্নিয়ার স্কেলকে একটা সিমুলেশনের মাধ্যমে বোঝবার চেষ্টা করব। স্ক্রিনে তোমরা একটা ভার্নিয়ার স্কেলের সিমুলেশন দেখতে পাচ্ছ। এই ভার্নিয়ার স্কেলটার দুটো স্কেল আছে। একটা হচ্ছে মেন স্কেল, যেটা 0 থেকে শুরু করে 5 অবধি আছে, 5 সেন্টিমিটার অবধি নেওয়া আছে। আর একটা আছে ছোট স্কেল, দেখো যেটা নড়াচড়া করছে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবার সবার প্রথমে ভার্নিয়ার স্কেল সম্বন্ধে বুঝতে গেলে ভার্নিয়ার ডিভিশন কি সেটা বুঝতে হবে আমাদের, বা ভার্নিয়ার ক্যালিপার কি সেটা আমাদের বুঝতে হবে। দেখো স্ক্রিনেতে একটা চার্ট আমি তৈরি করেছি, লেখা আমি দিয়েছি হাউ টু ফাইন্ড ভার্নিয়ার ক্যালিপার। ভালো করে তোমরা গুনে দেখো, ভার্নিয়ার স্কেল আর মেন স্কেলকে আমি পুরো ঠেকিয়ে দিয়েছি এখন। ওকে, ঠেকিয়ে দেওয়ার পরে আমি কি দেখতে পাচ্ছি, ভার্নিয়ার স্কেলের 10 ঘর মেন স্কেলের 9 ঘরের সাথে সমান। মেন স্কেল ওপরের স্কেলটা দেখো 1
2 3 4 5 6 7 8 9 মেন স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সাথে সমান। তাহলে ওটাই এখানে লেখা আছে 10টা ভার্নিয়ার ডিভিশন ইজ ইকুয়াল টু 9টা মেন স্কেল ডিভিশন। তাহলে একটা ভার্নিয়ার ডিভিশন ইজ ইকুয়াল টু 9/10টা মেন স্কেল ডিভিশন। ভার্নিয়ার ক্যালিপারের ফর্মুলা হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার ডিভিশন। আচ্ছা 1 ভার্নিয়ার ডিভিশন মানে আমাদের কত বেরিয়েছে? 1 ভার্নিয়ার ডিভিশন মানে আমাদের বেরিয়েছে 9/10 মেন স্কেল ডিভিশন। তাহলে ওটাই ওখানে বসিয়ে দিলাম, বসিয়ে কমন নিলাম, থার্ড লাইনে বিয়োগ করলাম, কত আসছে 1/10 মেন স্কেল ডিভিশন। এবার একটা মেন স্কেল ডিভিশন কত দেখো ভালো করে, একটা মেন স্কেল ডিভিশন এখানে হচ্ছে 0.1 সেন্টিমিটার, এখানে লেখাও আছে একটা মেন স্কেল ডিভিশন 0.1 সেন্টিমিটার। মেন স্কেল হচ্ছে তোমরা যে স্কেলটা ইউজ করো সেটা কি মেন স্কেল বলছে, সেটার একটা ডিভিশন হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে তাই লেখা আছে 1 মেন স্কেল ডিভিশনের জায়গায় 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তাহলে 1/10 ইন্টু 1 মিলিমিটার করলে কত হয়? 0.1 মিলিমিটার। আচ্ছা 0.1 মিলিমিটার মানে কত হয়? 0.01 সেন্টিমিটার। ওকে, তাহলে ভার্নিয়ার ক্যালিপার বার করার এটা হচ্ছে ফর্মুলা। ফাইনাল রিডিং কি করে নেয়? ফাইনাল রিডিং নেবার ফর্মুলা দেখো, মেন স্কেল ডিভিশন এমএসডি মানে মেন স্কেল ডিভিশন প্লাস ভার্নিয়ার ডিভিশন ভিডি মানে ভার্নিয়ার ডিভিশন ইনটু ভিএসআর, ভিএসআর মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। যেমন ধরো ভার্নিয়ার স্কেলে যেমন তোমাদের আমি আগে দেখালাম, অবজেক্টটাকে হয়তো অবজেক্টটা এই জায়গাটা করে এসে থেমে গেল, তাহলে যদি থেমে যায় মানে এতটা এই জায়গাটার মধ্যে অবজেক্টটা ঢুকলো, তাহলে এই এখন মেন স্কেল রিডিং কত? এই যে দেখো 1 এর ঘরে আছে তাই তো, তাহলে মেন স্কেল রিডিং হচ্ছে 1 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার ডিভিশন কত? ভার্নিয়ার ডিভিশন তোমাকে এখানে দেখতে হবে, ভার্নিয়ার স্কেলের যে ঘরটা মেন স্কেলের কোনো ঘরের সাথে পুরো মিলে যাবে সেটা হচ্ছে ভার্নিয়ার ডিভিশন। যেমন দেখো 2 নম্বর দাগটা পুরো মিলে গেছে, তাহলে ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 2 ইনটু কি লেখা আছে? ভার্নিয়ার স্কেল রিডিং, সরি এখানে ভুল লেখা আছে, ইনটু ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ার ক্যালিপার্স কত? 0.01, এই মাত্র বার করলাম 0.01। এইটা ক্যালকুলেশন করলে কত হবে? খুব সহজ, 1.02 এত সেন্টিমিটার হচ্ছে সেই অবজেক্টটার দৈর্ঘ্য। এইভাবে ভার্নিয়ার স্কেলে কাজ করতে হয়। ওকে, এবার আমরা স্ক্রু গজ সম্বন্ধে জানবো, স্ক্রু গেজ কিভাবে কাজ করে। দেখো স্ক্রিনেতে তোমরা একটা স্ক্রু গেজ দেখতে পাচ্ছ। স্ক্রু গেজে দুটো স্কেল থাকে, এইটা যেটা ঘুরছে এটা হচ্ছে সার্কুলার স্কেল। ওকে, সার্কুলার স্কেলে এখানে 100টা ভাগ আছে। আমি যে স্ক্রু গেজটা নিয়েছি তার সার্কুলার স্কেলে 100টা ভাগ আছে, 100টা ডিভিশন আছে। দেখো 0 এখানে 95 মানে এর মাঝখানে আরো 5টা আছে, 100টা ডিভিশন আছে। আর এই যে লম্বা স্কেলটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, লম্বা যে স্কেলটা দেখতে পাচ্ছ যেটা 0 10 20 এই স্কেলটা, এটাকে বলা হয় লিনিয়ার স্কেল বা মেন স্কেল। এটা আমাদের মেন স্কেলের মতো। আচ্ছা এখানে দেখো এই যে স্ক্রু গজটা নিয়ে আছে, এখানে একটা মেন স্কেল ডিভিশন মানে 1 মিলিমিটার, অর্থাৎ এই মেন স্কেলের একটা ছোট ঘর হচ্ছে 1 মিলিমিটার। ওকে, এটাকে স্ক্রু গেজের পিচ বলা হয়। এবার ফার্স্ট কাজ হচ্ছে স্ক্রু গেজের লিস্ট কাউন্ট সেটা বার করে নেওয়া। দেখো দুটো তিনটে কথা বলা আছে। স্ক্রু গেজের পিচের ডেফিনেশন, পিচ কাকে বলে ডেফিনেশন তো পড়তে হয় না। পিচ হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। স্ক্রু প্রথমে আগে 0 সাথে 0 ঠেকিয়ে দিই, পিচ হচ্ছে একবার পুরো রোটেট করলে, অর্থাৎ 0 থেকে সার্কুলার স্কেলটা 100 অব্দি রোটেট করলে, এই মোটামুটি 100 অব্দি আমি রোটেট করলাম, তাহলে মেন স্কেলে এই 100 অব্দি রোটেট করলাম, ঠিক আছে। তাহলে মেন স্কেলে যত ঘর যাবে, এই যে ঘরটা গেল, ছোট্ট ঘরটা গেল, এটাকেই বলা হবে পিচ। আই থিঙ্ক বুঝতে পারলাম পিচ কি। পিচ হচ্ছে 1 মিলিমিটার। আচ্ছা এবার লিস্ট কাউন্ট বার করার ফর্মুলা,
লিস্ট কাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই নাম্বার অফ রোটেশন। ডিস্টেন্স মুভড মানে এখানে বলতে চাইছি পিচ বাই নাম্বার অফ রোটেশন। তাহলে পিচ কত? 1 মিলিমিটার, 1 মিলিমিটার বাই নাম্বার অফ রোটেশন, কতগুলো রোটেশন হওয়ার পরে 1 মিলিমিটার এসছে এখানে 100টা বাই 100, তাহলে 0.01 হচ্ছে এখানে পিচ, স্ক্রু পিচ 0.01 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার। এবার ফাইনাল রিডিং নেবার ফর্মুলা হচ্ছে মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। ওকে, এমএসআর মানে মেইন স্কেল রিডিং, সিএসআর মানে সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। এবার একটা জিনিস বোঝো, আমি একটা তার বা একটা পেন এই জায়গাটায় এই গ্যাপটা ঢুকিয়ে দিলাম, তাহলে এই গ্যাপটা ঢুকিয়ে দিতে একটা তার বা একটা পেনের কিছু একটা রিডিং এলো, হয়তো আমি হ্যাপাসার একটা কিছু নিচ্ছি, এরকম একটা রিডিং এলো। ওকে, তাহলে কত মিলিমিটার হচ্ছে একটু দেখো, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, জাস্ট 2 মিলিমিটারটাকে এরকম নিচ্ছি, বেশি ঝামেলা, 2 মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 2 মিলিমিটার হচ্ছে মেন স্কেল রিডিং। সার্কুলার স্কেল রিডিং কত একটু খুঁজতে হবে। সার্কুলার স্কেল রিডিং নেওয়ার ফর্মুলা হচ্ছে সার্কুলার স্কেলের যে দাগটা মেন স্কেলের এই বেস লাইনের সাথে পুরো মিলে যাবে। মোটামুটি দেখো 55, 56, 57 দাগটা পুরো মিলে গেছে, একটু ভালো করে দেখো স্ক্রিনেতে, 57 দাগটা পুরো বেস লাইনের সাথে মিলে গেছে, তাহলে ওটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং। তাহলে এখানে বসাই আমি, তাহলে মেন স্কেল রিডিং কত দেখলাম? 2 মিলিমিটার, তাই তো? 2 মিলিমিটার দেখলাম তো, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, হ্যাঁ 2 মিলিমিটার, প্লাস সার্কুলার স্কেল রিডিং কত দেখলাম? 57 ইনটু কত হবে? ইনটু পিচ যত 0.001 সেন্টিমিটার বা 0.01 মিলিমিটার, তাহলে ইনটু 0.01, এটা মিলিমিটার এগুলো, তাহলে এটা করলে কত হয়? 2.57 আই থিঙ্ক, তাই তো? 2.57 মিলিমিটার হচ্ছে এই রিডিংটা। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে আমাদের স্ক্রু গেজ নিয়ে কিভাবে কাজ করে। এবার এদের সম্বন্ধে কিছু অঙ্ক করব, তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গেজের অঙ্কগুলো আমরা একটু দেখে নিয়ে আসতে করি। প্রথমে দেখো 67 এর দাগের অঙ্কটা, কোয়েশ্চেন স্ক্রিনে পাবে। একটি ভার্নিয়ার ক্যালিপার্সে ভার্নিয়ারের 5 ঘর মূল স্কেলে 4 নম্বর ঘরের সাথে মিলে যায়। তার মানে বলছে 5টা ভার্নিয়ার ডিভিশন ইজ ইকুয়াল টু 4টে মেন স্কেল ডিভিশন। মূল স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের মান 1 মিলিমিটার হলে, মানে 1 মেন স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার, এটা বলে দিচ্ছে। তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত? ভার্নিয়ার স্থিরাঙ্ক মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? তোমাদের আমি শিখিয়েছি কি 1 ভার্নিয়ার ডিভিশন ইজ ইকুয়াল টু 4/5 মেন স্কেল ডিভিশন, তাই তো? আর ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করার ফর্মুলা 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার ডিভিশন, এটা ফর্মুলা, তাই তো? 1 মাইনাস 1 ভার্নিয়ার ডিভিশন কত? 1 ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 4/5 মেন স্কেল ডিভিশন, তাহলে 4/5 মেন স্কেল ডিভিশন। এখান থেকে দেখো কত আসছে 5, 1/5 মেন স্কেল ডিভিশন, তার মানে হচ্ছে 0.2 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। আর একটা মেন স্কেল ডিভিশন কত বলে দিয়েছে? 1 মিলিমিটার, তাহলে 0.2 ইন্টু 1 মিলিমিটার, 0.2 মিলিমিটার। ওকে, খুব সহজ অঙ্ক। এই টাইপেরই অঙ্ক এখান থেকে থাকবে, বেশি শক্ত অঙ্ক থাকবে না, 1 মার্কসের। আচ্ছা, নেক্সট আমরা দেখি হচ্ছে 68 এর অঙ্কটা দেখি। কোশ্চেন স্ক্রিনে দেখে নাও তোমরা। 68 বলছে একটি পাতলা ধাতব পাত নির্মিত ভার্নিয়ার ক্যালিপার্স একটি বিকারের উপরিতল স্পর্শ করে থাকে। ক্যালিপার্সের মূল স্কেল পার্ট 8.6 সেন্টিমিটার। আসল বাংলা কথা এটা, মেন স্কেল রিডিংটা বলে দিচ্ছে 8.6 সেন্টিমিটার।
এটির ভার্নিয়ার স্থিরাঙ্ক মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট তোমাকে বলে দিচ্ছে 0.1, এটা মিলিমিটার হবে, মিনিট দিয়ে ফেলেছে ভুল করে, 0.1 মিলিমিটার। তাহলে এটাকে সেন্টিমিটার করে দাও, কারণ এই রিডিংটা সেন্টিমিটারে আছে, তাহলে এই মিলিমিটারটা সেন্টিমিটার করে দাও, 0.01 সেন্টিমিটার। তাহলে তোমার কোয়েশ্চেন কি দিচ্ছে, ভার্নিয়ার স্কেলের চতুর্থ ঘর মূল স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। তার মানে ভার্নিয়ার রিডিংটাও বলে দিচ্ছে তোমাকে কত, ভার্নিয়ার রিডিংটাও কত, 4। তাহলে প্রকৃত গভীরতা। তাহলে ফাইনাল রিডিং এর ফর্মুলা যা তোমাদের আমি দেখালাম, ফাইনাল রিডিং এর ফর্মুলা মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার রিডিং ইন্টু ভার্নিয়ার ডিভিশন, তাই তো? মেন স্কেল রিডিং হচ্ছে 8.6 প্লাস ভার্নিয়ার রিডিং হচ্ছে 4 ইন্টু 0.01, এই ক্যালকুলেশন করলে 8.64 সেন্টিমিটার। আসো এবার স্ক্রু গেজের দুটো অঙ্ক করে নিই, ভার্নিয়ারের দুটো অঙ্ক করেছি। 74 দাগের কোশ্চেনটা করি, কোশ্চেন স্ক্রিনে দেখো তোমরা। বলছে একটি তারের ব্যাস পরিমাপের সময় স্ক্রু গেজের মূল স্কেল পার্ট দেখায় 0 মিলিমিটার, তাহলে মেন স্কেল রিডিং হচ্ছে 0। আর চক্রাকার স্কেল সার্কুলার স্কেল রিডিং বলে দিচ্ছে তোমাকে কত, বলছে 52, সার্কুলার স্কেল রিডিং 52। মূল স্কেলের 1 মিলিমিটার চক্রাকার স্কেলের 100 ঘরের সাথে সমান। তার মানে এখান থেকে লিস্ট কাউন্ট বলে দিয়েছে। লিস্ট কাউন্ট মানে কি বলা হয়েছিল, পিচ বাই রোটেশন, তাই তো? পিচ হচ্ছে 1 মিলিমিটার বাই রোটেশন হচ্ছে 100, 0.01 মিলিমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে তারটির ব্যাস কত, তাহলে তারটির ব্যাস মানে রিডিং, রিডিং এর কি ফর্মুলা, মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট। মেন স্কেল রিডিং কত আছে 0, সার্কুলার স্কেল রিডিং কত আছে 52 ইন্টু লিস্ট কাউন্ট কত আছে 0.01, তাহলে 0.052 মিলিমিটার। আই থিঙ্ক তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে এটার। আর একটা অঙ্ক দেখা যাক, 76 দাগেরটা করি, কোশ্চেন স্ক্রিনে দেখো। বলছে একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 100, তার মানে টোটাল রোটেশন করানো যাবে 100টা। চক্রাকার স্কেলের ঘর মানে কি, চক্রাকার স্কেলে কতগুলো রোটেশন করানো যাবে 100টা। লঘিষ্ঠ ধ্রুবক 0.002 সেন্টিমিটার, লিস্ট কাউন্ট 0.002 সেন্টিমিটার, এটা হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে স্ক্রু পিচ কত হবে, স্ক্রু পিচ কত হবে, পিচ বার করতে বলেছে, পিচ কত হবে এটা বার করতে বলেছে। এই ফর্মুলা লিস্ট কাউন্ট মানে পিচ বাই রোটেশন, লিস্ট কাউন্ট মানে পিচ বাই রোটেশন। লিস্ট কাউন্ট তোমাকে বলে দিচ্ছে 0.002, পিচ কত জানি না, রোটেশন কতগুলো করতে হবে 100টা, এদিকে গুণ করো না, গুণ করলেই তোমার অঙ্ক শেষ হয়ে গেল। গুণ করলে হয়ে যাচ্ছে 0.2, তাই তো 1000, হ্যাঁ, তাহলে পিচ হচ্ছে 0.2 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার। আর বিশেষ কিছু করার দরকার নেই, দিস আর এনাফ। এই ভার্নিয়ার স্কেল সম্পর্কে আর স্ক্রু গেজ সম্পর্কে অঙ্ক, দিস আর এনাফ, এই কনসেপ্টগুলো এনাফ। সো অঙ্কগুলো ভালো করে তোমরা খাতায় নোট করে নাও। আর এই ধরনের আরো যা অঙ্ক আছে তোমরা নাও সায়েন্স ইজি অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও প্রত্যেকে। অ্যাপটা ডাউনলোড করে সেই অ্যাপেতে অনেক তোমাদের মক টেস্ট দেওয়া আছে, সেই মক টেস্টগুলো তোমরা দিতে থাকো। ওকে, এবার চলে এসো নেক্সট টপিক, এরর অ্যানালিসিস, ত্রুটির গণনা। ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে 1 নাম্বার আসবে ধরে চলতে পারো 3 মার্কসের মধ্যে। ছোট করে একটু জেনে নি, এরর 3 রকম, যান্ত্রিক, ইনস্ট্রুমেন্টাল, পার্সোনাল, এক্সটার্নাল। ইনস্ট্রুমেন্টাল মানে যন্ত্রটাতেই গন্ডগোল আছে, যেমন তোমাদের আগে আমি দেখালাম স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্যালিপার্স, এই যন্ত্রগুলোতে যদি ত্রুটি থাকে যান্ত্রিক ত্রুটি। পার্সোনাল এরর, তুমি অন্য মানে রিডিং নিতে নিতে তুমি অন্য মনস্ক হয়ে গেছো, তার জন্য যে ত্রুটি এলো, পার্সোনাল এরর। আর এক্সটার্নাল এরর, ধরো তুমি একটা কম্পন মাপছো, ওকে, সিম্পল পেন্ডুলামের কম্পন মাপছো, বাইরে থেকে জোরে হাওয়া দিল, চেঞ্জ হয়ে যাবে, এক্সটার্নাল এরর।
এখন এই এররকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়, এগুলো একটু এক এক করে দেখে রাখো। অ্যাকচুয়াল বা ট্রু ভ্যালু এর ফর্মুলা এইটা। এটার মানে কি, যেমন ধরো এই পেনটার আমি অ্যাকচুয়াল লেন্থ মাপতে চাই, তার জন্য আমি কি করলাম, একে 5 বার রিডিং নিলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার রিডিং নিলাম। রিডিং গুলো ধরো এরকম পেলাম আমি, একবার পেলাম 5.2 সেমি, একবার 5.5 সেমি, 5.4 সেমি, 5.3 সেমি, 5.6 সেমি, 1 2 3 4 5, 5টা রিডিং পেলাম। এবার সঠিক মান বা অ্যাকচুয়াল ভ্যালু কোনটা, না এগুলোর অ্যাভারেজ। এই যে ফর্মুলা কত হবে, 5.2, 5.5, 5.4, 5.3, 5.6 ডিভাইডেড বাই 5, 5খানা আছে না, এটা কত হচ্ছে একটু দেখে নিতে হবে। 1 2 3 4 5, 25, 5 আর 2 7, আর 3 10, আর 10 20, 27, 27 বাই 5, 27 বাই 5 করলে হয় 5.4 সেমি। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু। নেক্সট হচ্ছে অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটি। তাহলে প্রথম রিডিংটার যখন 5.2 নিয়েছিলাম তার চরম ত্রুটি কত, কি ফর্মুলা, x বার মাইনাস x1, 5.2 মাইনাস 5.4, x বার কত 5.4, x বার মাইনাস x1, আচ্ছা আমি একটু ভুল লিখলাম, x বার হচ্ছে 5.4, x1 কত, প্রথম রিডিংটা কত 5.2, করলে কত আসছে 0.2। পরেরটার চরম ত্রুটি x বার মাইনাস x1, x2, তৃতীয়টা চরম ত্রুটি x বার মাইনাস x3, x3 কত এসছে 5.4। চতুর্থটা চরম ত্রুটি x বার মাইনাস x4, x4 কত আছে 5.3। পঞ্চমটা চরম ত্রুটি x বার মাইনাস x5। এগুলো হচ্ছে তোমার চরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর। নেক্সট বলা আছে মিন অ্যাবসলিউট এরর, গড় চরম ত্রুটি। মিন অ্যাবসলিউট এররের ফর্মুলা কি, সবকটার মড নিতে হবে, মড নিয়ে তার আবার চরম যে ত্রুটিগুলো হয়েছে তাদের মড নিয়ে তাকে ভাগ করে দিতে হবে যতগুলো ত্রুটি আছে। তাহলে করে ফেলি, প্রথমটা কত 0.2, ডেল্টা এক্স বার কত 0.1, মড নিচ্ছি সেজন্য মাইনাসটা হটে গেল। তারপরে ডেল্টা x3, তারপরে ডেল্টা x4 এর মড, তারপরে ডেল্টা x5 এর মড, মড নিচ্ছি মাইনাসটা হটে গেল, ডিভাইডেড বাই 5, 5টা আছে না, কত হচ্ছে দেখি 2 আর 2 4, আর একে 5 আর একে 6, 0.6 বাই 5, তাহলে এটা হচ্ছে 0.12। এটা হচ্ছে গড় চরম ত্রুটি। নেক্সট হচ্ছে যে কোনো রাশিকে লেখার পদ্ধতি, রাশিটাকে কি লিখবো, x বার প্লাস ডেল্টা x বার, x বার মানে গড় কত হয়েছে 5.4, প্লাস মাইনাস ডেল্টা x বার, ডেল্টা x বার কথাটার অর্থ কি, মানে কত এরর হতে পারে 0.12 এরর হতে পারে। এটা হচ্ছে যে কোনো রাশিকে লেখার পদ্ধতি, গড় মান প্লাস মাইনাস গড় চরম ত্রুটি। বুঝা গেল, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর। এই কোশ্চেনটারই রিলেটিভ এরর কত হবে, এই যে রডটার, এই যে পেনটার দৈর্ঘ্য মাপছিলাম, এর রিলেটিভ এরর কত হবে, ডেল্টা এক্স বার বাই এক্স, ডেল্টা এক্স বার কত 0.12 বাই এক্স, এক্স কত 5.4। এটা হচ্ছে রিলেটিভ এরর। এটাকে ক্যালকুলেশন করতে হবে, একটুখানি করে নি ক্যালকুলেশন। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররটা ভেরি ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ এরর মানে কি,
ফ্র্যাকশনাল এরর ইন্টু 100%, ফ্র্যাকশনাল এরর কত হয়েছে ইন্টু 100, এটা করলে যত হচ্ছে, কত হচ্ছে দেখা যাক। 5 দিয়ে কাটলে 27, 5 দিয়ে কাটলে 20, 3 20 60/27, 60/27 কে আমি লিখতে পারি 2.22% মতো। এটা হচ্ছে পার্সেন্টেজ এররের ফর্মুলা। আশা করি টাইপস অফ এরর তোমরা বুঝতে পেরে গেছো। ভালো করে এটা স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে রেখে নোট করে ফেলো খাতায়। নেক্সট টপিক হচ্ছে প্রপাগেশন অফ এরর বা ত্রুটির বিস্তার। সময় নষ্ট না করে আমরা টপিকতে চলে আসি। প্রপাগেশন অফ এরর হতে পারে, প্রথম টাইপ অফ প্রপাগেশন হতে পারে অ্যাডিশন বা যোগ। ধরো একটা কোয়ান্টিটি a সমান 5 প্লাস মাইনাস 0.2, আর একটা কোয়ান্টিটি b সমান 6 প্লাস মাইনাস 0.3। তোমাকে বার করতে বলেছে x মানে a প্লাস b, এটা বার করতে বলেছে। তো ভাই খুব সহজ জিনিস, a প্লাস b কোয়ান্টিটি গুলো যোগ করবে, কত হচ্ছে 5 প্লাস 6 11, আর ডেল্টা x এরর গুলো যোগ করবে 0.2 প্লাস 0.3 0.5। তাহলে x কে কিভাবে লিখবে, x প্লাস মাইনাস ডেল্টা x 11 প্লাস মাইনাস 0.5, ব্যাস হয়ে গেল। চলো এর একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন আমরা ডিসকাশন করে নিই। স্ক্রিনেতে কোশ্চেনটাকে দেখো, বলছে দেখো একটি 6 ওহম রোধের সহনশীলতা 10%, তার মানে R1 6 ওহম, প্লাস মাইনাসটা কিছু বলে দেয়নি, সহনশীলতা 10% বলেছে। তাহলে প্লাস মাইনাস মানে কি, যে কোনো কোয়ান্টিটিকে কি লিখতে পারো, x প্লাস মাইনাস ডেল্টা এক্স, ডেল্টা এক্স মানে মিন অ্যাবসলিউট এরর, এইটা বার করতে দিয়েছে। আচ্ছা তোমরা দেখো পার্সেন্টেজ এরর কত বলা আছে, পার্সেন্টেজ এররের কি ফর্মুলা আছে, ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, তাই তো। তাহলে আমাকে এই ডেল্টা এক্সটা বার করতে হবে। সহনশীলতা 10% বলে দিচ্ছে, তার মানে পার্সেন্টেজ এররটা তোমাকে বলে দিয়েছে, এটা 10 বলে দিয়েছে। ডেল্টা এক্স, এক্সটা কত আছে 6 ইন্টু 100, তাহলে ডেল্টা এক্স 6/10 0.6 ওহম, এটা বলে দিচ্ছে তোমাকে। তাহলে R1 6 ওহম প্লাস মাইনাস 0.6 ওহম বা 6 প্লাস মাইনাস 0.6 ওহম। R2 কি বলছে, এবং এটিকে 5% সহনশীলতা বিশিষ্ট 4 ওহম রোধের সাথে যুক্ত করা হয়। R2 হচ্ছে 4 প্লাস মাইনাস সহনশীলতা কত বলছে 5% সহনশীলতা, তাহলে ওই একই ব্যাপার 5 বলে দিয়েছে, ডেল্টা এক্স হচ্ছে 4 ওহম, তাই তো, ইন্টু 100, তাহলে কত হচ্ছে একটু দেখে নাও, 20/100 0.5, তাই তো, সরি ভুল করলাম 0.2, তাহলে 4 প্লাস মাইনাস 0.2 ওহম। তাহলে বলছে এই সমবায়টির তুল্য রোধ কত হবে। শ্রেণী সমবায়ের তুল্য রোধের ফর্মুলা দশম শ্রেণীতে পড়েছো, R1 প্লাস R2, নাম্বারগুলো যোগ করবে 6 প্লাস 4 10, প্লাস মাইনাস এরর গুলো যোগ করবে 0.8, এত হচ্ছে তোমার উত্তর RS। বোঝা গেল মোটামুটি। নেক্সট বলা আছে হচ্ছে, নেক্সট টাইপ হতে পারে অ্যাডিশনের পরে সাবস্ট্রাকশন, বিয়োগ। কনসেপ্ট সেম, ধরো x সমান সমান হবে a মাইনাস b, এই কোশ্চেনটাই a আর b এর ভ্যালু সেম। আচ্ছা কাজ করি, b মাইনাস a করি, নালে আবার গন্ডগোল হবে, মাইনাস চলে আসবে। x সমান হবে b মাইনাস a, তাহলে x কত হবে এখন,
বি মাইনাস এ, বি মাইনাস এ হচ্ছে 6 মাইনাস 5, 6 মাইনাস 5 1, আর ডেল্টা এক্স কত হবে? এখানেই সবাই ভুল করে, ডেল্টা এক্স কত হবে? 0.3 মাইনাস 0.2 না, এরর কখনো বিয়োগ হয় না, এরর সবসময় যোগ হয়। কারণ এরর তো দুটো ইনস্ট্রুমেন্টের জিনিস, একবার মেপেছো 0.2 এরর এসছে, একবার মেপেছো 0.3 এরর এসছে, তাহলে তুমি যোগ করো বা বিয়োগ করো, টোটাল এরর তো বেড়েই যাচ্ছে। প্রথমটার ক্ষেত্রে 0.2, পরেরটার ক্ষেত্রে 0.3, তাহলে ডেল্টা এক্স এক্ষেত্রেও 0.5। এই বোঝাতে পারলাম? এরর সবসময় যোগ হয়, যোগ হোক বা বিয়োগ হোক। তাহলে আলটিমেট কি লিখবো? x প্লাস মাইনাস ডেল্টা এক্স 1 প্লাস মাইনাস 0.5। ওকে, তাহলে প্রোপাগেশন অফ এররে দুটো কোয়ান্টিটি পড়লাম, অ্যাডিশন সাবট্রাকশন, দু ক্ষেত্রেই এরর অ্যাড হয়। আর এই টাইপের কোয়েশ্চেন দেয়, এটা একটু ভালো করে দেখে রাখো। নেক্সট এসো, নেক্সট টাইপ অফ এরর হতে পারে মাল্টিপ্লিকেশনের সময় এরর, মাল্টিপ্লিকেশনের সময় এরর, গুণের সময়। ধরো x সমান সমান আছে a ইন্টু বি, ওকে, তাহলে এরর কত হবে? ডেল্টা এক্স বাই এক্স, সবসময় ফ্র্যাকশনাল এররটা আমরা বার করব। এর ফর্মুলা হচ্ছে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। ওকে, নেক্সট হতে পারে ডিভিশনের সময় এরর, ডিভিশনের সময় এরর। ধরো x সমান সমান আছে a বাই বি, তাহলে x a তে কিছু এরর আছে, b তে কিছু এরর আছে, তাহলে x এর এরর কত? x এর ফ্র্যাকশনাল এরর কত? ডেল্টা x বাই a, ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b। মনে রাখবে বিয়োগ টিয়োগ হবে না ভাই। নেক্সট হতে পারে ধরো মিক্সড কোয়ান্টিটি কিছু আছে, ওকে, আর পার্সেন্টেজ এরর করতে চাইলে এর সাথে 100 গুণ করে দিলেই পার্সেন্টেজ এরর ভাই হয়ে গেল। নেক্সট ধরো আছে কিছু ঘাত যুক্ত রাশি আছে, কিছু ঘাত যুক্ত রাশি আছে, যেমন ফর ইনস্ট্যান্স x সমান সমান ধরো আছে a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার কিউব, c টু দি পাওয়ার r। তাহলে x এর এরর কত? x এর ফ্র্যাকশনাল এরর কত? ফর্মুলা এটা, ফর্মুলার ডেরিভেশন করতে গেলে আমাদের দরকার নেই, এমসিকিউ সলভ করতে হবে। পাওয়ারটা সামনে লিখবো, এর এরর প্লাস, পাওয়ারটা সামনে লিখবো, বি এর এরর প্লাস, পাওয়ারটা সামনে লিখবো, সি এর এরর। ওকে, আশা করি এগুলো তোমাদের আমি বোঝাতে পেরেছি ফর্মুলাগুলো। এবার এদের কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন দেখে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট আমার। এবার চলে এসো এদের কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করে নিই। কোয়েশ্চেনগুলো স্ক্রিনে দেখো তোমরা। প্রথম কোয়েশ্চেনটা 87 দাগের কোয়েশ্চেন, এটা বলছে একটি পেপারের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাহলে এল হচ্ছে 10 প্লাস মাইনাস 1 মিলিমিটার, প্রস্থ বি 5 প্লাস মাইনাস 1 মিলিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? ভাই ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? তাহলে 10 ইন্টু 5 50 মিলিমিটার স্কোয়ার তো হয়েই গেল। এররটা কত? তাহলে বার করে ফেলি, ডেল্টা এ বাই এ, মাল্টিপ্লিকেশন হয়েছে, কি ফর্মুলা? এই যে দেখো ফর্মুলা এখানে আছে, একদম সুন্দর ফর্মুলা, ডেল্টা এল বাই এল ডেল্টা বি বাই বি, তাই তো? ডেল্টা এল মানে হচ্ছে এল এর মেজারমেন্টে এরর 1/50, ডেল্টা বি বাই বি 1/10, 1/5, তাহলে 0.1 আর 1/5 করলে হয় 0.2, তোমার হচ্ছে 0.3। তাহলে দেখো ডেল্টা এ বাই এ মানে তো 50 হয়ে আছে, সেটা হচ্ছে 0.3, তাহলে ডেল্টা এটা কত হবে? 50টা ওদিকে গুণ করে দিলে
0.3 ইন্টু 50 15। তাহলে ডেল্টা এ এরিয়াতে এরর কত 15 মিলিমিটার স্কোয়ার। তাহলে আলটিমেট উত্তর কি হবে 50 প্লাস মাইনাস 15 এত মিলিমিটার স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো 86 দাগের কোয়েশ্চেন। কি বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্ষেত্রফল এ স্কোয়ার, তাই তো বাহু স্কোয়ার এটা বলে দিয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত হবে, ক্ষেত্রফল কত বলছে 100 প্লাস মাইনাস 0.2। তাহলে তোমাকে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য এ সমান সমান বার করতে বলেছে ভাই, এটা উত্তর, এটা কোয়েশ্চেন চাই, তাই তো। তাহলে এ বার করা তো কোনো ব্যাপার নয়, ক্ষেত্রফলের রুট করে দিলেই হয়ে যাবে। এর এররটা বার করতে হবে, ক্ষেত্রফলের রুট করলে কত হবে 10 সেমি। এবার কি বার করতে হবে, কিরকম ভাবে লিখতে হবে কোনো কোয়ান্টিটিকে, এ প্লাস মাইনাস ডেল্টা এ, তাই তো। তাহলে ডেল্টা এটা তোমায় বার করতে হবে এখানে, ডেল্টা এ বাই এ এরিয়ার ফ্র্যাকশনাল এরর সমান 2 পাওয়ারে আছে সামনে দিয়ে দাও ডেল্টা স্মল এ বাই এ। বুঝলা, এই ফর্মুলা অনুযায়ী কাজ হচ্ছে, এই ফর্মুলা অনুযায়ী পাওয়ারে থাকা রাশি অনুযায়ী ঘাতযুক্ত রাশি অনুযায়ী। ডেল্টা এ বাই এ আমি ভাই জানি ডেল্টা এ কত 0.2 এরিয়ার এরর, এ কত এরিয়া 100, 2 ইন্টু ডেল্টা স্মল এ এটাই বার করতে হবে, আর ডেল্টা এ কত শুধু এ কত 10। একটু কাটাকুটি খুনোখুনি করে নাও, 0 0 কাটলো, এটাও কেটে গেল 1। তাহলে ডেল্টা এ হচ্ছে আমার 0.01, এই যে 1.1 বাই 10 0.01। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করব, 10 বাহুর দৈর্ঘ্য প্লাস মাইনাস 0.01। বুঝতে পারলে। তাহলে মাল্টিপ্লিকেশনের দুটো কোশ্চেন দেখলাম, ডিভিশন কি দোষ করেছে ভাই, একটা ডিভিশনের কোশ্চেন দেখি। কোশ্চেনটা স্ক্রিনে দেখো 78 দাগের কোশ্চেন। বলছে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ নির্ণয় করার জন্য বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রা এইসব নেওয়া হলো, ওসব বাদ দাও, সোজা বাংলা কথায় এসো। ভি সমান বলে দিয়েছে 100 প্লাস মাইনাস 5 ভোল্ট, আই সমান বলে দিয়েছে 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে পাওয়া অজানা রোধের শতকরা ত্রুটি কত, আর এর এরর বার করতে বলেছে। আচ্ছা, আর এর পার্সেন্টেজ এরর বার করতে বলেছে, আর এর শতকরা ত্রুটি এইটা বার করতে বলেছে, তাই তো। শতকরা ত্রুটির ফর্মুলা তোমাদের একটু আগে বললাম আমি, ডেল্টা আর বাই আর ফ্র্যাকশনাল এরর ইন্টু 100, এটা করলেই তোমার শতকরা ত্রুটি হয়ে যায়। তাহলে তোমাকে আগে এটা বার করতে হবে ডেল্টা আর বাই আর। তাহলে তার আগে আর বার করে নি, আর আর মানে ভি বাই আই, ওহমের সূত্র ভি সমান আই আর, ভি বাই আই বার করা কোনো ব্যাপার, 10 ওহম। এবার কি বার করতে হবে, এবার বার করতে হবে ডেল্টা আর। তাহলে কি ফর্মুলা, ডেল্টা আর বাই আর এর কি ফর্মুলা, ভি বাই আই, ডিভিশন আছে, তাহলে ডেল্টা ভি বাই ভি, ভি এর এরর বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই, আই এর এরর বাই আই, এই যে ডিভিশনের ফর্মুলা অনুযায়ী হলো, তাই তো। এক্স সমান এ বাই বি হলে এটা হয়। খালি ভ্যালুগুলোকে বসাও, ডেল্টা ভি বাই ভি কত, ডেল্টা ভি 5, ভি 100, ডেল্টা আই বাই আই, ডেল্টা আই কত 0.2 বাই 10। এবার একটু ক্যালকুলেশন করতে হবে, 0.05 আর 10 আছে 0.02, 0.07, এটা হচ্ছে ডেল্টা আর বাই আর বেরিয়ে গেল তোমার। তোমাকে কি বার করতে বলেছে, আর এর শতকরা ত্রুটি, ডেল্টা আর বাই আর ইন্টু 100, তাহলে ডেল্টা আর বাই আর 0.07 ইন্টু 100, তাহলে শতকরা ত্রুটি 7%। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের কনসেপ্টটা, তাই তো। বারবার দেখবে ভিডিওগুলোকে, রিমাইন্ড করে করে বারবার দেখবে, তাহলে সব কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এসো
এই ধরনের আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। কোয়েশ্চেনগুলো স্ক্রিনে দেখতে থাকো। 79 দাগের কোয়েশ্চেন, একটি গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে 5.3 প্লাস মাইনাস 0.1 সেমি। ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, খুবই নতুন, আর একটু সবার মধ্যে শেয়ার করে দেবে, তাহলে রিচ বাড়বে আমার, আর তোমার বন্ধুদেরও হেল্প হয়ে যাবে। ওকে, আর হচ্ছে এটা গোলকটির আয়তনের ত্রুটি কত? আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই তো? আয়তনের ফর্মুলা এটা। তাহলে আয়তনের শতকরা ত্রুটি, তাহলে ভাই বার করতে বলেছে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100, ফ্র্যাকশনাল এররকে 100 দিয়ে গুণ করলেই শতকরা ত্রুটি বেরিয়ে যায়। তাহলে ফার্স্টে ডেল্টা ভি বাই ভি বার করি। দেখো 4/3 পাই, এসবে কোনো এরর হবে না, কারণ এগুলো তো সংখ্যা। তাহলে এরর খালি হবে ব্যাসার্ধ নির্ণয়। পাওয়ারে 3 আছে, পাওয়ারটা সামনে চলে এলো, ডেল্টা আর বাই আর। ক্লিয়ার? 3 ডেল্টা আর বাই আর কত হবে? ডেল্টা আর 0.1, আর হচ্ছে 5.3। এই তো হলো অসুবিধা, একে ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করছি। 0.1 ডিভাইডেড বাই 5.3 ইন্টু 3 0. এটা করলে হচ্ছে 0.0566। আমার মনে হয় তো, আই থিঙ্ক যেহেতু তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর দেবে না, তাহলে এমন সংখ্যা দেবে যেটা নিয়ে বেশি ক্যালকুলেশনের সমস্যা হবে না। ওকে, তাহলে পার্সেন্টেজ এরর করে ফেলি, 0.0566 ইন্টু 100। নেক্সট দেখি 80 নম্বর দাগের কোয়েশ্চেনটা দেখি কি বলছে। একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%, তার মানে ডেল্টা আর বাই আর ইন্টু 100 2% বলে দিচ্ছে, পুরো পার্সেন্টেজ এররটা 2% বলে দিয়েছে। তাহলে আয়তন নির্ণয় ত্রুটি কত? তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100, এইটা কত? ভাই একই জিনিস, আলাদা কিছুই নয়, আয়তনের ফর্মুলা। আর লিখছি না আমি 4/3 পাই আর কিউব। তাহলে ডেল্টা ভি বাই ভি কত আসছে? এইটাই তো আসবে, তাই না? এটা 2% বলে দিয়েছে ডেল্টা আর বাই আর, তাহলে এটা কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? 6%। বুঝতে পারলে? এবার আসো 82 দাগের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা স্ক্রিনেতে দেখো। এক্স অন্য তিনটি রাশি, এসব বলেছে। এক্স সমান সমান বলে দিয়েছে তোমাকে এ স্কোয়ার বি কিউব সি রুট আন্ডার ডি। এই টপিক অনুযায়ী কোয়েশ্চেন, ঘাতযুক্ত রাশি, এই টপিক অনুযায়ী কোয়েশ্চেন। এক্স ইজিক্যাল টু এটা বলে দিচ্ছে, এ বি সি ডির এরর বলে দিচ্ছে। এ এর এরর বলে দিয়েছে 1%, বি এর এরর বলে দিয়েছে কত? ভুল করছি, এ এর এরর 2%, বি এর এরর 3%, সি এ 1%, আর ডি এর এরর বলছে 4%। তাহলে এক্স এর শতকরা ভ্রম কত? তার মানে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, এটা বার করতে বলছে এক্স এর শতকরা ত্রুটি, তাই তো? তাহলে ডেল্টা এক্স বাই এক্স কি হবে বলো? পাওয়ারটা সামনে, ডেল্টা এ বাই এ, প্লাস বি এর পাওয়ার সামনে, ডেল্টা বি বাই বি, প্লাস তলায় সি, সি এর মাথায় কিছু পাওয়ার নেই, তাহলে ডেল্টা সি বাই সি, প্লাস ডি রুট ডি, মানে তো ভাই ডি এর পাওয়ার হাফ, তাহলে ডি এর পাওয়ার সামনে, ডেল্টা ডি বাই ডি। এবার এদের পার্সেন্টেজ এরর গুলো খালি বসিয়ে দাও না, তাহলে তো তোমার কাজ শেষ। ডেল্টা এ বাই এ কত? 2, ডেল্টা বি বাই বি কত? বি এর এরর 3%, ডেল্টা সি বাই সি, সি এর পার্সেন্টেজ এরর 1%, ডেল্টা ডি বাই ডি, ডি এর পার্সেন্টেজ এরর 4%, বাকি 1 এর বাচ্চাকে দিলে করে দেবে। 2 দুগুণে 4, 3 3 9, 1 2, 9 4 13, আগে 14 দিয়ে 16% এরর হচ্ছে আমার, ঠিক আছে? 16% এরর হচ্ছে। এরপরে পার্সেন্টেজ এরর ভাই ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের কোয়েশ্চেন। হ্যাঁ, পার্সেন্টেজ এরর, ফ্র্যাকশনাল এরর ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের কোয়েশ্চেন আমাদের খুব দেয়। 90 এর দাগের কোয়েশ্চেনটা স্ক্রিনেতে দেখে নাও। এক্স সমান তোমাকে বলে দিয়েছে
মাত্রাগতভাবে বলা আছে, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস জেড, এইটা বলে দিয়েছে। আর বলে দিয়েছে এম এল টি পরিমাপ করার সময় ত্রুটি, এম এর ত্রুটি a%, এল এর ত্রুটি b%, টি এর ত্রুটি c%। তাহলে এক্স এর ত্রুটি কত, এক্স এর পার্সেন্টেজ এরর কত? গল্প সেই এক, ডেল্টা এক্স বাই এক্স বার করো, পাওয়ারে যেটা আছে সামনে দাও, ডেল্টা এম বাই এম দাও, পাওয়ারে যেটা আছে সামনে দাও, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এল বাই এল দাও, পাওয়ারে যেটা আছে সামনে দাও। এখানে মনে রেখো ভাই, পাওয়ারে মাইনাস আছে বলে অনেকে মাইনাস দিয়ে দেয়, না 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 ওসব হবে না, সবসময় প্লাসই হবে। এরর সবসময় যোগ হয়, তাই তো? এরর অলওয়েজ গেটস অ্যাডেড, এরর সবসময় যোগ হয়, মাইনাস কিছু হবে না। আর তো কিছু নেই, ডেল্টা এম বাই এম বলে দিয়েছে a%, তাহলে এ এক্স, ডেল্টা এল বাই এল কত বলে দিয়েছে b%, by, ডেল্টা টি বাই টি, টি এর এরর c%, cz, এত পার্সেন্ট উত্তর। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, 94 এর দাগের কোয়েশ্চেন, স্ক্রিনে কোয়েশ্চেন। একটি তারের ভর এম বলে দিচ্ছে 0.3 প্লাস মাইনাস 003 এত গ্রাম এম ভর, ব্যাসার্ধ আর বলে দিচ্ছে 0.5 প্লাস মাইনাস 005 এত গ্রাম, তারটার দৈর্ঘ্য বলে দিচ্ছে 6 প্লাস মাইনাস 0.06 এত সেমি। তাহলে তারটার ঘনত্ব পরিমাপে শতকরা ত্রুটি, ঘনত্ব ডেনসিটি, ডেনসিটি মানে ভর বাই আয়তন, ভর তো দেয়া আছে আয়তন তো দেয়া নেই, তাহলে তারের আয়তন, এই একটা যদি সরু তার হয় তাই তো, তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে তার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এল। আই থিঙ্ক ক্লিয়ার? তাহলে চলো ঘনত্বের ফর্মুলাতে, এক্স ফর্মুলাতে এই টার্মগুলো সব বসিয়ে দিই, পাই আর স্কোয়ার এল। তাহলে কি বলছে, ঘনত্ব পরিমাপে ত্রুটি, ঘনত্ব পরিমাপে ত্রুটি, শতকরা ত্রুটি, তার মানে ডেল্টা রো বাই রো, এটা বার করতে বলেছে। শতকরা ত্রুটি মানে তোমাকে আগে ফ্র্যাকশনাল এররটা বার করে নিতে হবে, তারপরে 100 দিয়ে গুণ করে দেবে। কত হচ্ছে দেখো, এম, এম এর ত্রুটি ডেল্টা এম বাই এম প্লাস পাই, পাই তো একটা সংখ্যা, এর তো কোনো এরর হতে পারে না, নির্দিষ্ট, আর স্কোয়ার, পাওয়ারটা সামনে দিয়ে দাও, ডেল্টা আর বাই আর, এরর সবসময় যোগ হয়, ডিভিশন বা মাল্টিপ্লিকেশন বা এডিশন বা সাবট্রাকশন সব ক্ষেত্রে। এল এর ত্রুটি ডেল্টা এল বাই এল, সবকিছু বসিয়ে দাও, ডেল্টা এম বাই এম, ডেল্টা এম কত 0.003 বাই এম 0.3, 2 ইন্টু ডেল্টা আর বাই আর, ডেল্টা আর, আচ্ছা এখানে আমি আরটা ছোট লিখেছি বড় লিখেছি ওটা নিয়ে কনফিউজ হও না, একই ব্যাপার, 0.005 ক্যাপিটাল আর 0.5, ডেল্টা এল বাই এল 0.06 এল 6। ক্যালকুলেশন, আচ্ছা পয়েন্ট তুলে তলায় 1000, পয়েন্ট তুলে ওপরে 10, পয়েন্ট তুলে তলায় 1000, পয়েন্ট তুলে ওপরে 10, পয়েন্ট তুলে তলায় 100। ক্যালকুলেশন আশা করি তোমরা পারো, 11-এ উঠে গেছো আর ক্যালকুলেশন পারবে না। এটা কাটো, 3 3 কাটো, তাহলে ওপরে থাকছে 1/100, এখানে থাকছে 5 5 কাটো, 0 0 কাটো, 2/100, 6 6 কাটো, আবার 1/100, তাহলে 100 লসাগু, 2 আর 1 3 আর 1 4, 4, এটা হচ্ছে ডেল্টা রো বাই রো। তাহলে শতকরা ত্রুটি মানে কি, শতকরা ত্রুটি মানে এটাকে আবার 100 দিয়ে গুণ, এটাকে আবার 100 দিয়ে গুণ করে দিলে 4% হচ্ছে এই শতকরা ত্রুটি। এই হচ্ছে কিছু টাইপ, মোটামুটি এই টাইপের অঙ্কই তোমার পরীক্ষায় পড়বে এরর অ্যানালিসিস সম্বন্ধে। ভালো করে নোট করবে এবং প্রতিটা জিনিস ভালো করে বুঝবে। ওকে, আমাদের নেক্সট টপিক
ডাইমেনশনাল অ্যানালিসিস বা মাত্রাগত বিশ্লেষণ। দেখো 7টা মৌলিক রাশি আছে, তার মধ্যে দৈর্ঘ্য, ভর, সময়, এদের মাত্রাগুলো LMT, বাকিগুলোর মাত্রা তোমাদের ফার্স্ট ভিডিওতেই আমি স্ক্রিন দিয়ে দিয়েছি। এবার বেশি সময় নষ্ট না করে আমরা কোয়েশ্চেন নিতে নিতে এই টপিকটা বুঝে যাব। প্রথম কোয়েশ্চেন দেখো, 43 এর দাগের কোয়েশ্চেন। কোয়েশ্চেন স্ক্রিনে একটি গতিশীল বস্তুর S সমান সমান এটা বলে দিয়েছে a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব, ABCD, এদের মধ্যে কোনটা ত্বরণের মাত্রাকে নির্দেশ করে? এখানে একটা জিনিস মনে রাখবে, ডাইমেনশনাল অ্যানালিসিসের সময় একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, সেটা হচ্ছে একই ডাইমেনশন বা একই ইউনিট হলে তবে অ্যাডিশন বা সাবট্রাকশন করা যাবে। খুব কমন জিনিস। দেখো তোমাকে বললো 10টা আম আমার কাছে আছে, 10টা আম ওর কাছে আছে, তাহলে দুজনের কাছে কতগুলো আম আছে? তুমি বললে 10টা 20টা আম আছে। তোমাকে বললো 10টা আম আমার কাছে আছে আর 10টা সন্দেশ ওর কাছে আছে, তাহলে দুজনের কাছে কটা? কি বলবে তুমি? 10টা আম আর 10টা সন্দেশ তুমি যোগ করতে পারবে না। তাহলে যখনই অনেকগুলো কোয়ান্টিটিকে যোগ করা হচ্ছে, তার মানে তাদের ডাইমেনশন বা মাত্রা এবং একক সেম। চলো এই কোশ্চেনটাতে আসি। কোনটা ত্বরণের মাত্রাকে নির্দেশ করবে? S মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা L। আচ্ছা, ত্বরণের মাত্রা হচ্ছে LT-2, তাই তো? ওকে, A, তাহলে A এর মাত্রা L ই হতে হবে। BT, B এর মাত্রা কি হবে? T এর মাত্রা হচ্ছে T, তাহলে B এর মাত্রা কি হতে হবে? LT-1, তবে তো TT কেটে গিয়ে আবার L থাকবে, কারণ যখন যোগ করা হচ্ছে তার মানে BTর মাত্রাও L হবে, CT স্কোয়ারের মাত্রাও L হবে, DT কিউবের মাত্রাও L হবে। CT স্কোয়ারটা দেখো, CT স্কোয়ার, CT স্কোয়ার হচ্ছে T স্কোয়ার, তাই তো? টাইমের মাত্রা স্কোয়ার, তাহলে C যদি LT-2 হয় তবে কেটে কেটে L হতে পারে। তাহলে কোনটা ত্বরণের মাত্রাকে প্রকাশ করছে? C, উত্তর হবে C। আনসার কি হবে? C। নেক্সট দেখো পরেরটা, 44 এর কোশ্চেন। t সময়ে একটি কণার বেগ v সমান at প্লাস d বাই t প্লাস c, একটা কণার বেগ এটা। তাহলে a, b আর c এর মাত্রা কি হবে? আচ্ছা, একটা জিনিস দেখো, v at এর মাত্রা কি হবে? বেগের মাত্রাই হবে, আর d বাই tc এটার মাত্রাও কি হবে? বেগের মাত্রাই হবে। ওকে, কারণ যোগ যখন করা যাচ্ছে তার মানে এই দুটো ডাইমেনশনালি সেম রাশি, এবং এদিকটা বেগ আছে তার মানে এদিকগুলো বেগই হবে, তবে যোগ করা যাচ্ছে। আচ্ছা, বেগের মাত্রা যখন হবে, এটি যখন বেগের মাত্রা হবে, তার মধ্যে টি এর মাত্রা তো টি, টাইম, তাহলে এ এর মাত্রাকে হতে হবে LT-1, LT-2। আমার কথা বুঝতে পারছো? তবে টি আর -2 কেটে গিয়ে LT-1 হবে, কারণ বেগের মাত্রা তো LT-1, তাই তো? তাহলে এর মাত্রা আমি পেয়ে গেলাম এটা। এবার দেখো সি আর টি যোগ করা গেছে, তার মানে সি এর মাত্রা আর টি এর মাত্রা সমান। টি এর মাত্রা তো টাইমের মাত্রা টি, তাহলে সি এর মাত্রাও টি। আচ্ছা, আবার দেখো এখানটা ডি বাই টি প্লাস সি, তলাটা হচ্ছে টি এর মাত্রা, তাহলে ওপরটা এল হলে তবে ডি বাই টি সি এর মাত্রা LT-1 হচ্ছে বেগের মাত্রা, কারণ ডি বাই টি সির মাত্রা বেগের মাত্রা হতে হবে তো, কারণ যোগ যখন করা যাচ্ছে তার মানে এটার মাত্রা পুরোটা বেগের মাত্রা, তার মধ্যে তলাটা অবশ্যই টাইমের মাত্রা হতে হবে, অবশ্যই টাইমের মাত্রা তলাটা, তাহলে ওপরটাকে এল হতে হবে, তবে LT-1 হবে। 45 দেখো, এখানে বলছে y = a sin omega t - kx,
এই সম্পর্কটাতে টি হচ্ছে সময় এবং এক্স হচ্ছে সরণ, তাহলে ওমেগা বাই কে এর মাত্রা কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। একটু বুঝি আমরা, সাইনের ভেতরে যে রাশিটা আছে এর কোনো মাত্রা নেই। কেন? কারণ এটা তো একটা কোণ, কোণের তো কোনো মাত্রা নেই, সেই জন্য এর ভেতরের রাশিটার মাত্রা নেই। আচ্ছা, তাহলে ওমেগা টি, তাহলে ওমেগা টি এর কোনো মাত্রা নেই, কে এক্স এটারও কোনো মাত্রা নেই। ওমেগা টি এর মধ্যে ওমেগার মাত্রা টি, এই সরি টি এর মাত্রা হচ্ছে টি, তাহলে ওমেগার মাত্রা হতে হবে অবশ্যই 1/t, তাই তো? তবে এটা কেটে গিয়ে মাত্রাহীন রাশি হবে। তাহলে ওমেগার মাত্রা কি 1/t বাই টি টু দি পাওয়ার -1। আবার কে এক্স, এক্স তো লেন্থ, এর মাত্রা এল, তাহলে কে এর মাত্রাকে অবশ্যই হতে হবে 1/l, তবে কেটে কেটে ওটাকে মাত্রাহীন হতে পারবে তবে। তাহলে কে এর মাত্রা কি l টু দি পাওয়ার -1। এবার একটু উল্টে পাল্টে দাও, l/t উত্তর, বুঝলে? l/t উত্তর বা lt-1 উত্তর, যা ইচ্ছা বলতে পারো। নেক্সট এসো হচ্ছে, দেখো 46 এর কোশ্চেনটা, 46 এর কোশ্চেনটা, p সমান সমান a মাইনাস টি স্কোয়ার তলায় হচ্ছে bx, এই রাশিটাতে a বাই b এর মাত্রা বার করতে বলেছে, a বাই b এর মাত্রা তোমায় বার করতে বলেছে। তার মধ্যে টিটা সময় এক্সটা সরণ আর p হচ্ছে চাপ। ওকে, এক কাজ করি, এটাকে এক কাজ করি, a বাই b এক্স মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, অনায়াসে এরকম লিখতে পারি, তাই তো? তার মানে a বাই বি ইন্টু 1/x টি স্কোয়ার বাই বি এক্স, আমার এখান থেকেই কাজ হয়ে যাবে। p হচ্ছে চাপ, চাপের মাত্রা m(l-1 t-2), এটা চাপের মাত্রা m(l-1 t-2). তাহলে a বাই b এর মাত্রা কি হবে? দেখো 1/x অলরেডি আছে, তাহলে এইটার মাত্রাও চাপের মাত্রা হবে, কারণ যখন দুটো রাশি যোগ করা যাচ্ছে মানে দুটোর মাত্রা সেম, এবং দুটোর মাত্রা কার সাথে সমান হবে? চাপের মাত্রার সাথে সমান হবে, ঠিক তো? 1/x, তাহলে l-1 এখান থেকে অলরেডি আছে, তাহলে a বাই b এর মাত্রা আর কি থাকবে? mt-2 হলেই এটা মিলে যাচ্ছে, তাহলে a বাই b এর মাত্রা mt-2। ওকে, নেক্সট দেখো 47 দাগের কোশ্চেনটা, f সমান তোমাকে বলেছে pt টু দি পাওয়ার -1 প্লাস qt। এই সমীকরণটিতে f হচ্ছে বল এবং t সময়, p এর একক কি? কোন রাশিটা সমতুল্য? f হচ্ছে বল, মাত্রা দিয়ে দেখো, বলের মাত্রা mlt-2। আচ্ছা, এখান থেকে মাত্রা কি পাচ্ছি? t-1 অলরেডি পাচ্ছি, তাহলে p এর মাত্রা হতে হবে mlt-1, তবে না এই দুটো গুণ করে আসবে mlt-2, এর সাথে সমান হবে, ঠিক তো? তাহলে mlt-1 এটা কার মাত্রা? দেখো ভরবেগের মাত্রা, m ভর lt-1 বেগ, ভরবেগের মাত্রা। ওকে, তাহলে এটা হলো ভরবেগের মাত্রা, অপশন বি যাচ্ছে। 48 এর কোশ্চেনটা দেখে নিই একবার। n সমান সমান বলে দিয়েছে n0 e টু দি পাওয়ার -x/t। এই সমীকরণটিতে t হচ্ছে সময়, x এর মাত্রা কি হবে? আচ্ছা, e টু দি পাওয়ার -x/t, এটার কোনো মাত্রা নেই, এটা একটা সংখ্যা। t সময়, x এর মাত্রা কি হবে? তাহলে যদি কোনো মাত্রা নেই, x/t এরও কোনো মাত্রা নেই, t যদি সময় হয় তাহলে x সময় t হতে হবে, তবে না কেটে কেটে গিয়ে মাত্রাহীন হবে। তাহলে t এর মাত্রা কি হবে? t, x এর মাত্রা কি হবে? t, অপশন এ টা যাচ্ছে। নেক্সট চলে এসো 49 এর কোশ্চেনটায়। f সমান সমান বলছে a t টু দি পাওয়ার -1 প্লাস bt স্কোয়ার। এই সমীকরণে f বল, t সময়, a আর b ধ্রুবক, b এর মাত্রা বার করতে বলছে।
একই টাইপ কোশ্চেন। এফ হচ্ছে বল, বলের মাত্রা mlt - 2, তাহলে bt স্কোয়ার, এটার মাত্রাও হবে mlt - 2, তাই তো? এটার মাত্রাও হবে mlt - 2, তার মধ্যে টি স্কোয়ার তো অলরেডি টি স্কোয়ার, তাহলে বি এর মাত্রা হতে হবে তোমাকে mlt - 4, তবে এই দুটো গুণ করে mlt - 2 আসবে। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে অপশন ডি যাচ্ছে এটার সাথে। 50 দাগের কোশ্চেনটা দেখো, যদি কোনো বস্তু টি তম সময়ে সরণ st u প্লাস a বাই 2 2t - 1, এটা সরণ বলে দিয়েছে, তাহলে st এর মাত্রা নির্ণয় করতে বলেছে, এটার মাত্রীয় সংকেত নির্ণয় করতে বলেছে, তাই তো? st এর মাত্রীয় সংকেত দেখো ভাই, u তো বেগ, তাহলে বেগের মাত্রা কি lt - 1, তাহলে এই রাশিটারও মাত্রা বেগের মাত্রা হবে lt - 1, কারণ যোগ করা গেছে না, একই ডাইমেনশন বা একই ইউনিট ছাড়া যোগ করা যায় না, তাহলে বেগ বেগ যোগ করে বেগই হবে, st এর মাত্রাও lt - 1। ওকে, কোন অপশন গেল? এটা অপশন এ গেল। নেক্সট কোশ্চেন দেখো 51, এটা 51, এটা একটু অন্যরকম কোশ্চেন। যদি একটি ভৌত রাশির মাত্রীয় সংকেত m টু দি পাওয়ার a l টু দি পাওয়ার b t টু দি পাওয়ার c বলে দিচ্ছে, তাহলে রাশিটি হবে বেগ যদি abc এত এত হয়, চেক করে করে দেখতে হবে, আর কিছু না। প্রথমটা বলছে বেগ হবে, বেগের মাত্রা lt - 1, আর এরা অপশানে কি বলছে? এরা অপশানে বলছে a1 b0 c - 1, তা হলো না, মিলল না, চলবে না, অপশান এ কাটা। অপশান বি ত্বরণ, ভাই ত্বরণের মাত্রা কি lt - 2, এরা অপশানে কি কি বলছে a1, তাহলে a এর জায়গায় 1, b1 তাহলে l এর জায়গায় 1, c - 2 তাহলে এর জায়গায় -2, মিলল কি? মিলল না, অপশান বিও মিলল না। অপশান সি কি বলছে দেখি, অপশান সি বলছে বল, বলের মাত্রা হচ্ছে mlt - 2, এগুলো সব তোমাদের চার্ট প্রথম ভিডিওটায়, প্রথম পার্টে দেয়া আছে ভিডিওর, mlt - 2। আচ্ছা, বসাতে বলছে a এর জায়গায় 0 m0, b এর জায়গায় -1 -1, c এর জায়গায় -2, c এর জায়গায় -2, মিলল কি? মিলল না, তাহলে বুঝতেই পারছো অপশান ডি হবে। তাও মিলিয়ে নি একবার। চাপ, চাপের ফর্মুলা m l -1 t - 2, এদের অপশানগুলো কি কি আছে? হ্যাঁ, এদের অপশানগুলো ঠিকঠাকই আছে, a1 b -1 t - 2, এই যে, তাহলে এটা মিলছে, অপশান ডি কারেক্ট আনসার এখানে, তাই তো? অপশান ডি এখানে কারেক্ট আনসার। নেক্সট দেখো 52 এর দাগের কোশ্চেনটা স্ক্রিনেতে। এই কোশ্চেনটা ভাই বলছে μ0 ε0 এর মাত্রা কি? এটা ক্লাস 11-এ কোনো ছেলে মেয়েকে দেয়া হচ্ছে, দেয়া মানে তার সাথে ক্রাইম করা, কারণ μ0 ε0 এগুলো কিছুই সে জানে না, এগুলো ক্লাস 12-এ আছে। μ0 কে বলা হয় শূন্যস্থানের চুম্বক ভেদ্যতা, ε0 কে বলা হয় শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা। খালি জাস্ট বললাম, মাথায় মনে রাখলে মনে রাখবে। এটা ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের কনসেপ্ট, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস চ্যাপ্টারের কনসেপ্ট, আর এই কনসেপ্টটা হচ্ছে ক্লাস 11-এর একদম ফার্স্ট সেমিস্টারের লাস্ট চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের। তো তোমরা খালি এটাই মনে রাখবে, সি স্কোয়ার সমান হবে 1/μ0 ε0 রুট 1/μ0 ε0, ব্যাস এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, কারণ এই কোশ্চেনটা বারবার দেয় যে কোনো কারণেই, খুব পছন্দের টিচারদের। তাহলে μ0 ε0 এর মাত্রা হচ্ছে 1/c স্কোয়ার, c মানে আলোর বেগ, বেগের মাত্রা, আলোর বেগ, বেগের মাত্রা কি হবে বলো? বেগের মাত্রা হবে lt - 2, তার আবার স্কোয়ার, এটা করলে হবে l স্কোয়ার t টু দি পাওয়ার -4, ওগুলো উপরে তুলো, l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার -4, ভুল করলাম, lt - 1 বেগের মাত্রা,
দিস ইজ ইয়োর আনসার। ঠিক আছে, দিস ইজ ইয়োর আনসার। তো এই হলো আমাদের মাত্রিক সংকেত বা ডাইমেনশনাল অ্যানালিসিস টাইপের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখবে, আশা করি তোমাদের সব রকম কোশ্চেন কভার হয়ে গেছে। আমাদের নেক্সট টপিক হলো সিগনিফিকেন্ট ফিগারস বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। তোমরা দেখবে বইতে এক গাদা নিয়মের লিস্ট দেয়া আছে, 15-20টা নিয়ম হবে বোধহয় বইতে দেয়া আছে। ওসব নিয়ম টিয়ম পড়ার কোনো দরকার নেই। নিয়মগুলোকে তুমি একবার চোখ বোলাতে পারো, চোখ বুলিয়ে যতটা মাথায় থাকবে। আমি এটাকে একটু অন্যভাবে তোমাদের শেখাবো, একটু সহজভাবে শেখাবো। দেখো, আমার কথাটা তোমরা মনে রাখো, আর এগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাৎপর্যপূর্ণ সংখ্যার 1 নাম্বার তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। দেখো, ডেসিমাল নাম্বার হয় হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এর মধ্যে 9 অবধি হচ্ছে সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। সমস্যা হচ্ছে এই 0কে নিয়ে। এই 0কে আমি 3 ভাগে ভাগ করেছি। একটাকে বলছি ট্র্যাপড 0, একটাকে বলছি ট্র্যাপড 0, ট্র্যাপড 0 সিগনিফিকেন্ট। একটাকে বলছি লিডিং 0, লিডিং 0 কখনো সিগনিফিকেন্ট নয়। আর একটাকে বলছি ট্রেলিং 0। এগুলো কি এক্ষুনি বুঝে যাবে তোমরা, এক্ষুনি আমাকে 1 মিনিট সময় দাও। ট্রেলিং 0, ট্রেলিং 0কে আবার দুভাগে ভাগ করা যায়। ট্রেলিং 0 যদি ডেসিমাল নাম্বারের পরে থাকে তাহলে সিগনিফিকেন্ট, যদি ডেসিমাল নাম্বারের পরে না থাকে তাহলে নট সিগনিফিকেন্ট। এবার যার রুল বলবার আমার রুল বলা হয়ে গেছে। আর একটা কথা শুনে রাখো, 10⁻³ এ কখনো সিগনিফিকেন্ট হবে না। 10-এর পাওয়ারে কোনো কিছু থাকলে সেগুলো সিগনিফিকেন্ট হবে না, নন সিগনিফিকেন্ট। এবার এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করি। আচ্ছা, ট্র্যাপড 0 মানে কি? ট্র্যাপড 0 মানে যে 0টা দুটো সংখ্যার মাঝখানে চেপে বসে আছে। যেমন এইটা দেখো, ট্র্যাপড 0, 3 আর 8-এর মধ্যে চেপে আছে, বুঝতে পারছো? আর ট্র্যাপড 0 দেখো, এইটা ট্র্যাপড 0, 3 আর 2-এর মাঝখানে আছে, ট্র্যাপড 0। লিডিং 0 মানে কি? যে 0গুলো স্টার্ট করছে, এইটা, এই যে দেখো, এই দুটো লিডিং 0, বুঝতে পারছো? লিডিং 0 এরা, এই দেখো লিডিং 0। আর এটা তো বুঝতেই পারছো, ডেসিমাল পয়েন্টটাকে বোঝানোর জন্য এই 0টাকে দেয়া হয়, এটা তো সিগনিফিকেন্ট নয়। আর ট্রেলিং 0 মানে 0 যদি লাস্টে থাকে, এই যেমন এইটা লাস্টে আছে। ট্রেলিং 0 ডেসিমাল পয়েন্টের পরে হলে সিগনিফিকেন্ট হবে, ডেসিমাল পয়েন্টের পরে, এই যে দেখো ডেসিমাল পয়েন্টের পরে আছে, সেই জন্য সিগনিফিকেন্টে। এসো এগুলো প্র্যাকটিস করি। প্রথমে এখানে কটা সিগনিফিকেন্ট? 2 সিগনিফিকেন্ট। আচ্ছা, এই 0টা সিগনিফিকেন্ট, আর এই 3টে 0 ট্রেলিং 0 ডেসিমাল পয়েন্টের পরে আছে, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 5টা। এখানে এই 0 সিগনিফিকেন্ট নয়, কারণ লিডিং 1, 2 দুটো 0, ট্র্যাপড 0 আর 1 এ সিগনিফিকেন্ট, তাহলে 2, 2, 4, 5টা। এখানে কটা? এই 3টে নাম্বার তো সিগনিফিকেন্ট হবেই, 8 সিগনিফিকেন্ট। আর এই 0টা ডেসিমাল পয়েন্টের পরে আছে, সিগনিফিকেন্ট 5টা। এখানে 1টা 2টো 3টে, আর ওই 0 দুটো কি আছে? ডেসিমাল পয়েন্টের পরে আছে, তাহলে এই দুটো 0 সিগনিফিকেন্ট 5টা। এখানে দুটো 0 লিডিং 0, এরা সিগনিফিকেন্ট নয়, এই 3টে নাম্বার সিগনিফিকেন্ট, 3টে সিগনিফিকেন্ট ডিজিট আছে। আমাকে এখানে কোশ্চেন এটাই দেয়, একটা নাম্বার দিয়ে দেয়, দিয়ে বলে এতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো বা সিগনিফিকেন্ট ডিজিট কতগুলো সেটা নির্ণয় করো। এখানে দেখো দুটো 0 লিডিং 0 সিগনিফিকেন্ট নয়, তাহলে একটা সিগনিফিকেন্ট। এখানে 2, 3, 7, 0, 2, 3, 7 তো ভাই সিগনিফিকেন্ট, এতে কোনো অসুবিধা নেই।
এই জিরোটা ডেসিমালের পরে আছে, তাহলে সিগনিফিকেন্ট, চারটে ডেসিমালের পরে আছে। 6 সিগনিফিকেন্ট, 3 2 সিগনিফিকেন্ট, এই জিরোটা ডেসিমালের পরে আছে, সিগনিফিকেন্ট, চারটে। এখানে 2 3 2 3 চারটে, আর এই জিরোটা হচ্ছে ট্র্যাপড জিরো, ওটা সিগনিফিকেন্ট, পাঁচটা। এখানে 10 টু দি পাওয়ার -3 সিগনিফিকেন্ট নয়, 2 আর 1 দুটো সিগনিফিকেন্ট ডিজিট। এখানে 201 2 সিগনিফিকেন্ট 1 সিগনিফিকেন্ট, জিরোটা ট্র্যাপড, তিনটে সিগনিফিকেন্ট ডিজিট। এই এক্সাম্পলটা দেখি, 6 সিগনিফিকেন্ট, এই দুটো জিরো, এই দুটো জিরোর কি ব্যাপার আছে, ডেসিমাল পয়েন্টের পরে আছে, তাহলে এরা সিগনিফিকেন্ট, আর এই জিরো দুটো কি হয়ে গেছে, ট্র্যাপ হয়ে গেছে, তাহলে এখানে পাঁচটা সিগনিফিকেন্ট। এখানে এই দুটো লিডিং জিরো, সিগনিফিকেন্ট নয়, 2 3 সিগনিফিকেন্ট, আর এই জিরোটা হচ্ছে ট্রেলিং জিরো ডেসিমাল পয়েন্টের পরে, এই সিগনিফিকেন্ট, তাহলে তিনটে সিগনিফিকেন্ট ফিগার। এখানে এই জিরো নট সিগনিফিকেন্ট, লিডিং, 8 আর 1 সিগনিফিকেন্ট, আর এই দুটো জিরো ট্র্যাপ জিরো হয়ে গেছে, তাহলে এখানে চারটে সিগনিফিকেন্ট। আশা করি এগুলো প্র্যাকটিস করলে তোমার সিগনিফিকেন্ট ডিজিট থেকে এক নম্বর তুমি পরীক্ষায় অনায়াসে পেয়ে যাবে। ভালো করে ভিডিও পজ করে নোটস করে নাও আর প্র্যাকটিস করে নাও এগুলোকে। ভিডিও ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ইউটিউবে নতুন, তাহলে নতুন যা যা ভিডিও আসবে ক্লাস 11-এর সব কিছুর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য নাও সায়েন্স ইজি তোমাদের সুবিধার জন্য অ্যাপ লঞ্চ করেছে। প্লে স্টোর থেকে নাও সায়েন্স ইজি অ্যাপটাকে ডাউনলোড করে নাও। সেই অ্যাপের মধ্যে তোমরা কি কি বেনিফিট পাবে? প্রথম বেনিফিট, প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালস পাবে। আমি ক্লাসে যা যা পড়াই, আমার অফলাইন ক্লাসে যা যা পড়াই, সেগুলোর সমস্ত সফট কপি তোমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। 2 নম্বর, হ্যান্ড রিটেন নোটস, আমার নিজের হ্যান্ড রিটেন নোটস অ্যাপে আপলোড করা থাকবে, তোমরা সেগুলো পড়তে পারবে। 3 নম্বর, ফ্রি ইনফিনিটি মক টেস্ট। দেখো ভাই, তুমি পড়ার পরে তুমি কতটা বুঝলে, কনসেপ্টটা তোমার কতটা ভালো তৈরি হলো, সেটা জাজমেন্ট করা সব থেকে বেটার উপায় হচ্ছে তুমি মক টেস্ট লাগাও, তুমি মক টেস্ট দাও। সেই মক টেস্ট দেবে, তুমি রিয়েল টাইম মক টেস্ট দিতে পারবে অ্যাপেতে। সেই সুবিধাগুলো তোমরা অবশ্যই নাও। আর প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।